হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানুষের জনন যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি সেই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব। তো এই চ্যাপ্টারটায় আমরা পুংজননতন্ত্র অর্থাৎ মেল রিপ্রোডাকশন সম্বন্ধে পড়েছি, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে পড়েছি। আজকে আমরা গ্যামেটোজেনেসিস এর মধ্যে মেনলি স্পার্মাটোজেনেসিস সম্বন্ধে পড়ব। তো এই ক্লাসটা শুরুর আগে তোমাদের যে কথাটা আমি বলি সেটা হচ্ছে, যারা তোমরা এই বায়োলজি স্টাডিমেট চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছো তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, তারা বায়োলজি স্টাডিমেটের পাশে থেকো, সঙ্গে থেকো। যারা এই ভিডিওটা বায়োলজি স্টাডিমেটের এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলি, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, পরে তোমাদের অবশ্যই পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। তো ঠিক আছে, এবং এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতটা পারো শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে কি না, বা আরও কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো হয় সেটা তোমরা জানিও। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কমেন্ট করো, আমাকে জানাও তোমাদের কীরকম লাগছে কি না। এবং আমরা আরও অনেক নতুন কমেন্ট পাচ্ছি যেটার মধ্যে তোমরা বলছো যে তোমাদের যে নিট এক্সাম সামনে তার জন্য একটা ফুল লেন্থের কোয়েশ্চেন তোমাদের দিলে ভালো হয়, যাতে করে তোমরা অভ্যাস করতে পারো যে তোমরা কতটা পাচ্ছ কি না। ওকে, তো আমি অবশ্যই চেষ্টা করছি সেটা যত তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়া যায়। আপাতত আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো গ্যামেটোজেনেসিসের মধ্যে প্রথমে আমরা কাকে বলে গ্যামেটোজেনেসিস সেটা পড়ি, তারপর আমরা স্পার্মাটোজেনেসিস কাকে বলে সেটাতে আসবো। দেখো, গ্যামেটোজেনেসিস আমি বলেছিলাম, জেনেসিস কথাটার মানে হচ্ছে কোনো কিছুর উৎপত্তি, কোনো কিছুর সৃষ্টি। তাহলে যে প্রক্রিয়ায় শুক্রাশয় এবং ডিম্বাশয়ে, শুক্রাশয়টা আমি কি বলেছিলাম যে পুরুষদের প্রধান যৌন অঙ্গ, এবং ডিম্বাশয় হচ্ছে মেন যৌন অঙ্গ, জনন অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। তো যে প্রক্রিয়ায় এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ে গ্যামেট উৎপন্ন হচ্ছে, গ্যামেট উৎপন্ন হয়, সেজন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, গ্যামেট উৎপন্ন হচ্ছে। ওকে, তো কোথায় কি গ্যামেট উৎপন্ন হচ্ছে যেটা বললাম, যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, যেটা পুরুষ দেহে শুক্রাণু উৎপাদন যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। স্পার্ম মানে যে শুক্রাণু, তো শুক্রাণুর উৎপাদন পদ্ধতিটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। ওকে, ভুলবো না আমরা। এবং স্ত্রী দেহে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে উজেনেসিস। ঠিক আছে, ওভাম, ডিম্বাণুর ইংলিশ নাম ওভাম, তো সেখান থেকে এসেছে উজেনেসিস, ওভাম উৎপন্ন হওয়া। আজকের ক্লাসে আমরা মেনলি এই স্পার্মাটোজেনেসিস সম্বন্ধে পড়ব। স্পার্মাটোজেনেসিস কাকে বলে সেটা একটু দেখে নিই। দেখো কি বলেছে, যে পদ্ধতিতে শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদক নালিকায় অর্থাৎ সেমিনিফেরাস টিউবিউলে স্পার্মাটোগোনিয়া কোষ থেকে পর্যায়ক্রমিক ধাপে পরিণত শুক্রাণু সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। ওকে, এবং এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটার সময়কালটা আমরা দেখি যে 13 থেকে 14 বছর থেকে 60 থেকে 65 বছর। অবশ্যই এটা হচ্ছে পুরুষ দেহে, সেটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা স্পার্মাটোজেনেসিস পদ্ধতিটাতে চলে আসি। তো প্রথমেই দেখো, এই স্পার্মাটোজেনেসিস পদ্ধতিটাতে কি হয় না, আমি যে বলেছিলাম যে শুক্রাশয়ের মধ্যে যে প্রকোষ্ঠগুলো আছে তার মধ্যে যে সেমিনিফেরাস টিউবিউল আছে, সেই সেমিনিফেরাস টিউবিউলে কিছু আদি জার্ম কোষ থাকে যেগুলোকে বলা হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। তো আমি সেটা লিখি যে আদি জার্ম কোষ, যেটা কোথায় থাকে বললাম, যে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে থাকে। আদি জার্ম কোষ, যেটাকে বলা হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল দেখা যাচ্ছে নিশ্চয়ই। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল যেটা আছে সেটার মাইটোসিস ডিভিশন হচ্ছে। আদি জার্ম কোষ যেটা আছে সেটার হয় মাইটোসিস ডিভিশন। ঠিক আছে, এখান থেকে তৈরি হয় কি না স্পার্মাটোগোনিয়া। আদি জার্ম কোষ থেকে তৈরি হয় স্পার্মাটোগোনিয়া। মাইটোসিস যেটা, সেটাকে বলা হয় সমবিভাজন, অর্থাৎ আদি জার্ম কোষ যেটা সেটা হচ্ছে 2n থাকে, তাহলে স্পার্মাটোগোনিয়াটাও হচ্ছে 2n।
এই স্পার্মাটোগোনিয়া যেটা, স্পার্মাটোগোনিয়াটার দুটো টাইপ হয়, একটা হচ্ছে এ টাইপ, একটা হচ্ছে বি টাইপ। ঠিক আছে, এটার দুটো টাইপ হয়, একটা হচ্ছে এ টাইপ স্পার্মাটোগোনিয়া, এটা ইংলিশে লিখলাম স্পার্মাটোগোনিয়া, আর একটা হচ্ছে বি টাইপ স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া, ওকে। তো এই এ টাইপ যেটা, সেটা কি হয়, স্টেম কোষ হিসেবে কাজ করে এবং এটা পুনরায় বিভাজিত হয়। এটা স্টেম কোষ হিসেবে কাজ করে এবং পুনরায় এটা বিভাজিত হতে পারে, পুনরায় বিভাজিত হতে পারে। দেখা যাচ্ছে নিশ্চয়ই স্টেম কোষ হিসেবে কাজ করে এই এ টাইপ স্পার্মাটোগোনিয়া যেটা আছে সেটা। আর বি টাইপ স্পার্মাটোগোনিয়া যেটা, সেটা হচ্ছে শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এটা কিভাবে কাজ করে না, শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে, ওকে, এই বি টাইপ স্পার্মাটোগোনিয়াটা। এরপর কি হয়, এই বি টাইপ স্পার্মাটোগোনিয়া যেটা আছে সেটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়, দিয়ে কি তৈরি করে না, প্রাইমারি স্পার্মাটোসাইট অর্থাৎ প্রাথমিক স্পার্মাটোসাইট। তাহলে এটার বৃদ্ধি হয়, এটার বৃদ্ধি হয়, দিয়ে কি তৈরি করে, প্রাথমিক স্পার্মাটোসাইট, প্রাথমিক স্পার্মাটোসাইট। প্রাথমিক স্পার্মাটোসাইটকে আমরা ইংলিশে লিখব প্রাইমারি স্পার্মাটোসাইট, ওকে। তাহলে স্পার্মাটোগোনিয়া যদি 2n থাকে, প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা, সেটাও 2n। এটা তো শুধু এই বি টাইপ স্পার্মাটোগোনিয়াটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রাথমিক স্পার্মাটোসাইট গঠন করেছে। ঠিক আছে, এরপর এই প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা, সেটার হবে মিওসিস বিভাজন। ঠিক আছে, মিওটিক ডিভিশন 1, এটার হবে মিওসিস 1, মিওসিস 1। মিওটিক ডিভিশন হচ্ছে এই প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা, সেটা দিয়ে কি হবে, এটা যদি 2n হয়, প্রথম মিওসিস বিভাজন যেটা, সেটা হচ্ছে হ্রাস বিভাজন, অর্থাৎ নতুন যেটা উৎপন্ন হবে সেটা 2n না হয়ে 2n এর অর্ধেক n হবে। তো প্রাথমিক স্পার্মাটোসাইট যেটা, সেটার মিওসিস বিভাজন হয়ে তৈরি হবে কি না, গৌণ স্পার্মাটোসাইট। এটা হবে গৌণ স্পার্মাটোসাইট, ওকে, যেটার নাম হচ্ছে, যেটা আমরা বলতে পারি গৌণ অর্থাৎ সেকেন্ডারি স্পার্মাটোসাইট, ওকে। এই গৌণ স্পার্মাটোসাইটের তাহলে আমরা ক্রোমোজোম নাম্বার কি দেখলাম না, n, ওকে। যেহেতু মিওটিক ডিভিশন 1, তাই এটা হ্রাস বিভাজন, তাই এটা n, মানে ক্রোমোজোম সংখ্যা এই গৌণ স্পার্মাটোসাইটের হবে n। তো এরপর গৌণ স্পার্মাটোসাইট যেটা আছে, সেটার আবার মিওটিক ডিভিশন হবে, এটা হচ্ছে মিওসিস 2, এটা হচ্ছে মিওসিস 2, অর্থাৎ এটা হচ্ছে তোমার ছিল হ্রাস বিভাজন, নেক্সট হচ্ছে সমবিভাজন, অর্থাৎ গৌণ স্পার্মাটোসাইট থেকে যেগুলো উৎপন্ন হবে তার ক্রোমোজোম নাম্বার হবে nই হবে, ওকে। তো এখানে কি উৎপন্ন হচ্ছে, গৌণ স্পার্মাটোসাইটটা থেকে উৎপন্ন হবে এখানে স্পার্মাটিড, এখানে উৎপন্ন হচ্ছে স্পার্মাটিড, যেটা আমরা ইংলিশে লিখব এরকমভাবে স্পার্মাটিড। এই স্পার্মাটিডে ক্রোমোজোম নাম্বার কত, এটা ক্রোমোজোম নাম্বার হচ্ছে n, ওকে। এই স্পার্মাটিড যেগুলো আছে সেগুলো এরপর হবে স্পার্মিওজেনেসিস, অর্থাৎ স্পার্মাটিড থেকে তৈরি হবে স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়ারও তার মানে এটার
ক্রোমোজোম নাম্বার কি? ক্রোমোজোম নাম্বার হচ্ছে এন। ওকে, তো এই স্পার্মাটিড থেকে এই স্পার্মাটোজোয়া তৈরির যে পদ্ধতিটা তাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এই স্পার্মাটোজোয়া, এটা হচ্ছে অপরিণত শুক্রাণু, এইগুলোই পরবর্তী ক্ষেত্রে পরিণত হয়ে স্পার্ম বা পরিণত শুক্রাণুতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এখানে এই হচ্ছে টোটাল গেল আমার স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা। এখানে তাহলে আমরা কতগুলো টার্ম পড়লাম দেখো। 1 নাম্বার পড়লাম স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিসটা কি বললাম? যে স্পার্ম তৈরির পদ্ধতি, স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরির পদ্ধতি। এটা কি বললাম? স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। 2 নাম্বার পড়লাম স্পার্মিওজেনেসিস। কি পড়লাম? স্পার্মিওজেনেসিস। এটা কাকে বলে কি বললাম দেখো, যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, এটা পড়লাম। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, এখান থেকে খুব শর্ট কোয়েশ্চেন আসে। এই পার্থক্য লেখো স্পার্মাটোজেনেসিস এবং স্পার্মিওজেনেসিসের মধ্যে। তো এটা লিখবো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। আর 3 নাম্বার আর একটা আছে, সেটা হচ্ছে স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন কাকে বলা হয় না, সার্টোলির কোষ থেকে, আমরা জানি যে সার্টোলির কোষটা পুষ্টি প্রদানে সাহায্য করে শুক্রাণুকে। তো সার্টোলির কোষ থেকে শুক্রাণুর মুক্তি, শুক্রাণুর বেরিয়ে যাওয়া বা শুক্রাণুর মুক্তিকে বলা হয় স্পার্মিয়েশন। ওকে, তো এই 3টে জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু স্টার মার্ক করে রেখো। এই 3টে জিনিস কিন্তু আমাদের পরীক্ষায় খুবই পড়ে। ওকে, তোমাদের এইমাত্র যেটা বললাম স্পার্মিওজেনেসিস এবং স্পার্মিয়েশন, যে টার্ম দুটো বললাম তাদের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের একটু মনে থাকবে। তো প্রথমেই আমরা যেটা বলবো পার্থক্য লেখার সময় প্রথমে এই ডেফিনেশনগুলো লিখবো। স্পার্মিওজেনেসিস কাকে বলে, স্পার্মিয়েশন কাকে বলে। তো দেখো, সেই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া বা শুক্রাণু উৎপন্ন হওয়ার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এবং স্পার্মিয়েশন কি বললাম না, সার্টোলির কোষ থেকে এই স্পার্মাটোজোয়ার যে মুক্ত হওয়ার যে পদ্ধতি, বেরিয়ে আসার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে স্পার্মিয়েশন। 1 নাম্বার। 2 নাম্বার এবার দেখবো যে এই স্পার্মাটোজোয়া যেগুলো সেগুলো পুষ্টি নিচ্ছে কোথা থেকে না, এখানে দেখো সার্টোলির কোষের মধ্যে যেহেতু তখনও আছে, তাই এই স্পার্মাটোজোয়াগুলো সার্টোলির কোষ থেকে পুষ্টি সংগ্রহ করছে। এবং স্পার্মিয়েশন কি হচ্ছে না, এখানে তো এটা সার্টোলির কোষ থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে স্পার্মাটোজোয়াগুলো সার্টোলির কোষ থেকে মুক্ত হয় এই পদ্ধতিতে, স্পার্মিয়েশনে। ঠিক আছে, 3 নাম্বার কি বললাম, যে এই পদ্ধতির মাধ্যমে শুক্রাণুর দেহে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে পারে স্পার্মিওজেনেসিসের মাধ্যমে। আর স্পার্মিয়েশনে কি বললাম, যে এই পদ্ধতিকালে শুক্রাণুগুলো সম্পূর্ণভাবে পরিণত হচ্ছে, কারণ সম্পূর্ণভাবে পরিণত হওয়ার পরে তবেই তো এই সার্টোলির কোষ থেকে বেরিয়ে যেতে পারবে, তাই এই পদ্ধতিকালে বলেছে শুক্রাণুগুলো সম্পূর্ণভাবে পরিণত হয়। তাহলে এই গেল স্পার্মিওজেনেসিস এবং স্পার্মিয়েশনের পার্থক্য। তোমরা একটু মন দিয়ে ভালো করে ব্যাপারগুলো একটু বুঝে নিও, তাহলে তোমরা এই পার্থক্যগুলো কিন্তু নিজেরাই লিখতে পারবে। ওকে, এরপর আমরা দেখে নিই যে আর যে দুটো টার্ম পড়লাম, অর্থাৎ স্পার্মাটোজেনেসিস আর স্পার্মিওজেনেসিসের মধ্যে পার্থক্যটা। তো স্পার্মাটোজেনেসিস প্রথমেই বলেছি যে এইগুলো পড়ার সময় প্রথমেতে এদের যে ডেফিনেশন আছে সেটা বলতে হবে। অর্থাৎ স্পার্মাটোজেনেসিস কাকে বলে দেখো, এটি একটা পদ্ধতি যার ফলে শুক্রাশয়ের আদি শুক্রকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে, আমি বলেছিলাম শুক্রাণু উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। তাহলে 1 নাম্বার এখানে ডেফিনেশন গেল। এখানে স্পার্মিওজেনেসিসের ডেফিনেশন কি বলেছিলাম, যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া উৎপন্ন হওয়ার পদ্ধতি। তাহলে এখানে এটাই বলেছে যে এটি একটা পদ্ধতি যার ফলে স্পার্মাটিড স্পার্মাটোজোয়াতে রূপান্তরিত হয়। হয়েছে স্পার্মাটোজোয়া অর্থাৎ শুক্রাণুই আর কি। 1 নাম্বার ডেফিনেশন গেল। 2 নাম্বার কি বলেছে দেখো, এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা বিভাজন দশা, বৃদ্ধি দশা, পরিণতি দশা এবং পৃথকীকরণ দশা, এই 4টে দশায় বিভক্ত। মেনলি এটা যেটা বলি যে বিভাজন দশা যেটা, সেটা বললাম যে ওই আদি জমকোষ থেকে যখন স্পার্মাটোগোনিয়া উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার বিভাজন দশা, দুটো স্পার্মাটোগোনিয়াতে পরিণত হয়ে যাচ্ছে আর কি। তারপর ওই স্পার্মাটোগোনিয়াটা যখন প্রাথমিক স্পার্মাটোসাইটে পরিণত হচ্ছে, তখন আর কি বৃদ্ধি পেয়ে, যখন আমি বলেছিলাম যে প্রাথমিক স্পার্মাটোসাইটে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে তোমার বৃদ্ধি দশা। এবং পূর্ণতা প্রাপ্তি দশা কখন
কখন না এরপর যখন ওই স্পার্মাটিড গঠন করছে আর কি, ওই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে গৌণ স্পার্মাটোসাইট, সেখান থেকে যখন স্পার্মাটিড উৎপন্ন হচ্ছে সেই জায়গাটা হচ্ছে তোমার পূর্ণতাপ্রাপ্তি দশা এবং এই মানে পরিণতি দশা। এবং পৃথকীকরণ দশা কোনখানটা না যখন ওই স্পার্মাটিড থেকে স্পার্মটা আর কি স্পার্মাটোজোয়াতে পরিণত হচ্ছে তখন সেই পৃথকীকরণ দশায় সেটাকে বলা হচ্ছে। তাহলে এই দশাগুলো স্পার্মাটোজেনেসিসের মধ্যে এইগুলো পড়ে, কিন্তু স্পার্মিওজেনেসিসটার মধ্যে কেবল পৃথকীকরণ দশাটাই থাকে। কারণ কি না স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া যে তৈরি হচ্ছে সেই পদ্ধতিটা কে তো বলা হয় স্পার্মিওজেনেসিস, তাই শুধু পৃথকীকরণ দশার মধ্যেই এটা সীমাবদ্ধ। ওকে, নেক্সট দেখো কি বলেছে যে একটা স্পার্মাটোগোনিয়াম থেকে 4টি শুক্রাণু উৎপন্ন হয়, আর এখানে একটা স্পার্মাটিড থেকে একটা শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে, এই পদ্ধতিটা তো স্পার্মাটোজেনেসিস হচ্ছে 4টে শুক্রাণু মানে টোটাল শুক্রাণু উৎপন্ন হওয়ার পদ্ধতি, আর স্পার্মিওজেনেসিস মানে কি একটা স্পার্মাটিড থেকে একটা শুক্রাণু। এই এই একটা পদ্ধতিকেই বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। এখানেও এই 3টে টার্ম সম্বন্ধেই বলেছে। আর একটা যেটা বলেছে স্পার্মাটোসাইটোজেনেসিস, এটা কি বলেছে দেখো যে পদ্ধতিতে স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোসাইট উৎপন্ন হয় এবং সেখান থেকে অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড উৎপন্ন হচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস। তাহলে অবশ্যই এই 3টে এবং এই একটা 4টে খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নিও। তাহলে আজকের ক্লাসে আমরা গ্যামেটোজেনেসিসের মধ্যে মেনলি স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা পড়লাম, অর্থাৎ শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটা পড়লাম। এইটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানেও তোমরা জয়েন হতে পারো এবং টেলিগ্রামেও তোমাদের কোনো কিছু পড়তে গিয়ে অসুবিধা হলে তোমরা সেখানে আমাকে জানাতে পারো। ওকে, তো এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলছি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো।